হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাথওয়েস একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর যে ভেদ চ্যাপ্টারটা শুরু করেছিলাম অঙ্কের, তার পরবর্তী অঙ্কগুলো আজকে করব। তো চলো পরের অঙ্কটা শুরু করা যায়। তো আগের দিনে ক্লাসে 1-এর অঙ্কটা বোধহয় করা হয়েছিল, তাহলে আজকে আমরা 2-এর অঙ্কটা শুরু করব। তাহলে চলো দেখি 2-এর অঙ্কতে কি বলছে। এক্স ও ওয়াইয়ের মধ্যে এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি হলো, আমি আগে মানগুলো লিখছি বোর্ডে। আচ্ছা, তাহলে এখানে এক্স ওয়াই আর দেওয়া আছে 18, 3, এখানে 8 আর 27/4, এখানে দেওয়া আছে 6, 9 আর দেওয়া আছে 12 আর 9/2। এবার আমাদেরকে বলেছে যে এটা সরল সম্পর্কে বা সরল ভেদে আছে নাকি দেখতে, আর না ব্যস্ত ভেদে আছে সেটা দেখতে। তো সেটা কি করে দেখতে হয়? ব্যস্ত ভেদে এবং সরল ভেদে দেখার জন্য আমরা বলেছিলাম, যদি সরল ভেদে কোনো কিছু থাকে তাহলে আমরা দেখব x/y আকারে যদি প্রকাশ করি তাহলে ধ্রুবকটা সমান হচ্ছে নাকি, আর ব্যস্ত ভেদে চেক করতে গেলে x/y আকারে প্রকাশ করে দেখব ধ্রুবকটা চেক হচ্ছে নাকি। তো আজকে আমি একটা জিনিস বলছি, দেখো যে ব্যস্ততে কি হয়, এক্সের মান পরিবর্তিত হলে ওয়াইয়ের মান পরিবর্তিত হলো, তাহলে এটা কি হবে? এটা হবে তোমার সরল সম্পর্ক বা সরল ভেদ। আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে এক্সের মান যদি বাড়ে তাহলে ওয়াইয়ের মান কমতে পারে, তাহলে এটা হচ্ছে ব্যস্ত ভেদ। তাহলে দেখো এখানে 18 থেকে ওয়াইয়ের মান, এক্সের মান কমে গিয়ে 8 হয়েছে, তাহলে তোমার ওয়াইয়ের মান কত হয়েছে? 27/4। তাহলে আমি 27কে যদি 4 দিয়ে ভাগ করি নিশ্চয়ই এই 3-এর থেকে বেশি হবে, তাহলে এক্সের মান কমলে ওয়াইয়ের মান বেড়েছে। তাহলে এটাও আমরা বলতে পারি, এখান থেকে বুঝতে পারছি যে এটা সরল ভেদে নেই, ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা প্রথমে ব্যস্ত ভেদে আছে নাকি সেটাই দেখব। তো ব্যস্ত ভেদে দেখতে গেলে আমরা এক্স গুণ ওয়াই আকারে প্রকাশ করব প্রত্যেকটাকে। তাহলে কত হচ্ছে দেখো, 18 গুণ 3 সমান 54। পরেরটা দেখো 8 গুণ 27/4, 4 দুগুণ কেটে গেল, 27 দুগুণ 54। তারপরেরটা দেখো 12 × 9/2, 6 দিয়ে কেটে গেল, 6 9 54। এবং তারপরেও আছে দেখো 6 × 9 মানে হচ্ছে 54। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা 54 করে পাচ্ছি, তাহলে এটা ব্যস্ত ভেদে আছে। তাহলে এখান থেকে এবার আমরা কি লিখব? এখান থেকে এবার আমরা লিখব এক্স ওয়াই ব্যস্ত ভেদে আছে, সুতরাং এক্স ও ওয়াই ব্যস্ত ভেদের সম্পর্কে আছে। আচ্ছা, আর ভেদ ধ্রুবকটা কি পেয়েছি? ভেদ ধ্রুবক 54, কারণ প্রত্যেক ক্ষেত্রে আমরা ভাগ করলে 54 করে, গুণ করলে 54 করে পেয়েছি। তাহলে এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তাহলে 1 এবং 2-এর অঙ্ক আমাদের হয়ে গেল। এবার আমরা 3-এর দাগের অঙ্কতে যাব। 3-এর দাগের অঙ্কতে দেখো কি বলছে। 3-এর 1-এর অঙ্কটা দেখি। বিপিনবাবু ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করে দেখি। আচ্ছা, তাহলে এখানে দুটো জিনিস দেওয়া আছে, একটা সময় আর অতিক্রান্ত দূরত্ব। তাহলে বিপিনবাবু ট্যাক্সি চালাচ্ছে, 25 মিনিট ধরে ট্যাক্সি চালিয়ে তিনি কত দূর পৌঁছাবেন? 14 কিলোমিটার রাস্তা পৌঁছাবেন। তাহলে বলছে যদি তিনি 5 ঘন্টা ধরে ট্যাক্সি চালান তাহলে তিনি কত দূর পৌঁছাবেন। তাহলে এখানে বলো যে সময় বাড়লে অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, মানে আমি যত সময় ধরে সাইকেল চালাবো তত দূর আমি পৌঁছাবো। তাহলে এই ক্ষেত্রে সময় এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্কটা কেমন? সরল সম্পর্ক বা সরল ভেদের সম্পর্ক। তাহলে এখানে লিখি, ধরি 3-এর 1-এর অঙ্ক। ধরি সময় সমান টি আর অতিক্রান্ত দূরত্ব সমান ডি। এটা আমি ধরে নিলাম।
এরপর আমি যাব অঙ্কে। তাহলে এখানে লিখি সুতরাং, বা এখানে লিখি আমরা জানি সময় বাড়লে অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পায়, তাই সময় ও অতিক্রান্ত দূরত্ব সরল ভেদের সম্পর্কে আছে। মানে তোমার ডি ভ্যারিয়েন্স টি। আচ্ছা, মানে কি দেখো, আমি যেটা বললাম যে আমরা যত সময় ধরে গাড়ি চালাবো তত দূরত্ব আমরা পৌঁছাবো। তাহলে সময় বাড়লে অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পায়, তাই সময় ও অতিক্রান্ত দূরত্ব সরল ভেদের সম্পর্কে আছে। তাহলে সরল ভেদের সমীকরণটা কেমন হয়? এরকম, ডি ভ্যারিয়েন্স টি। এবার আমরা পরবর্তী দিকে যাব। ডি ভ্যারিয়েন্স টি, বা এরকম লিখতে পারি ডি ইজ ইকাল টু কে টি, তাই না? এরকম তো আমরা আসছিলাম, কে বা টি উঠাকে ভ্যারিয়েন্স চিহ্ন বসাচ্ছিলাম, তাহলে ভ্যারিয়েন্স চিহ্ন উঠালে আমরা কে টি নিয়ে আসতে পারি সেখানে। আচ্ছা, তাহলে এবার একটা জিনিস, অঙ্কটা পড়ো। বিপিনবাবুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ যাচ্ছে। তাহলে 25 মিনিট যখন সময়, আচ্ছা এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি, নাম দিচ্ছি। তাহলে 1 নং সমীকরণে ডি মানে ডিস্টেন্স, ডি সমান কত ছিল? 14 কিলোমিটার। আর টি সমান কত ছিল? 25 মিনিট। বসিয়ে পাই। আচ্ছা, এই সমীকরণে তাহলে আমি ডি এর মান 14 আর টি এর মান 25 বসাবো, দিয়ে দেখি কী পাচ্ছি। ডি সমান সমান কে টি, এটা লিখলাম। এবার ডি সমান কত? 14, কে এর জায়গায় ইন্টু 25, মানে বা অবশ্যই লিখতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে তোমার এই কেটা কিন্তু কখনোই মানে শূন্য হবে না, কে হলো একটা অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা অবশ্যই ব্যবহার করতে হবে। এবার দেখো, এখান থেকে আমি কে এর মান নির্ণয় করছি, যে ডি এর মান 14 আর টি এর মান 25 বসালাম। এবার কে এর মান নির্ণয় করব, বা কে ইন্টু 25, মানে উল্টে দিলাম, কে ইন্টু 25 ইজিক্যাল টু 14, বা কে ইজিক্যাল টু 14/25। তাহলে আমি কে এর মান পেলাম, কে এর মান কত হলো? 14/25। আচ্ছা, তাহলে এবার আমি 1 নম্বর সমীকরণে কে এর মানটা বসাই। এক নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই। আচ্ছা, 1 নম্বর সমীকরণটা কেমন ছিল? ডি ইজিক্যাল টু কে টি, এটা ছিল তো 1 নম্বর সমীকরণ। এখানে কে এর মান আমি বসাই, কে এর মান কত ছিল? কে ইজিক্যাল টু 14/25, এই মানটা আমি পেয়েছিলাম। তাহলে ডি ইজিক্যাল টু 14/25 ইন্টু টি, এটা আমি পেলাম। আচ্ছা, তাহলে এইটাকে কিন্তু আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার 2 নম্বর সমীকরণে একটা জিনিস দেখো, এবার এখানে উপরে লিখছি আমি, যে আমাকে বলেছে যে 5 ঘন্টায় বিপিনবাবুর ট্যাক্সি কত কিলোমিটার পথ যাবে। তাহলে 5 ঘন্টাকে আগে মিনিটে কনভার্ট করে নেব। 5 ঘন্টা সমান কত মিনিট হবে? 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 5 ঘন্টা সমান 5 × 60, 5 × 60 মিনিট, মানে 300 মিনিট।
300 মিনিট। তাহলে আমি পেলাম 5 ঘন্টা সমান 300 মিনিট। তাহলে 2 নম্বর সমীকরণে টি এর মান আমি 300 বসিয়ে দেখি যে আমার কতটা ডিস্টেন্স আমি পাচ্ছি। 2 নং সমীকরণে টি সমান 300 মিনিট বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা কি ছিল? ডি ইজিক্যাল টু 14/25 ইন্টু টি। তাহলে এখানে টি এর জায়গায় 300 বসাবো। তাহলে ডি ইজিক্যাল টু 14/25 ইন্টু 300। তাহলে প্রথমে 5 দিয়ে কাটি, 5 5 25 আর 5 6 30 60। তাহলে 5 12 60। এবার 14 আর 12-র গুণফল কত হবে? 168। 168। তাহলে আমি উত্তর পেয়ে গেছি। তাহলে আমি উত্তরটা এবার লিখি ওপরে, এই ওপরটায় উত্তর লিখছি। উত্তর বিপিন বাবুর ট্যাক্সি 5 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে? 168 কিলোমিটার কিমি পথ যাবে। তাহলে এটা হচ্ছে আমার 3-এর 1-এর অঙ্কটা হলো। এবার 3-এর 2-এর অঙ্কটা দেখি কি বলছে। আচ্ছা, 3-এর 2-এর অঙ্কটা এবার আমি পড়ছি। 3-এর 2-এর অঙ্কটা কি বলছে? আমাদের স্কুলে প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। তাহলে যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তাহলে প্রত্যেকে কতগুলি করে গোটা সন্দেশ পেত তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। আচ্ছা, এই অঙ্কটাও ঠিক আগের অঙ্কটার মতন। তাহলে একটা জিনিস বলো, যে যখন 24 জন শিশু ছিল তখন মোট সন্দেশ যাই থাকুক না কেন, ধরো 50টা বা 100টা যাই আছে, প্রত্যেকে 4টে করে পেয়েছে। এবার সন্দেশের সংখ্যা ধরো একই আছে, ওই 100টা বা 50টা যতগুলোই হোক ওই একই পরিমাণ সন্দেশ আছে, কিন্তু আমি শিশুর সংখ্যা বাড়িয়ে দিলাম। তাহলে প্রত্যেকের প্রাপ্ত সন্দেশের পরিমাণ কি হবে? কমে যাবে। যদি আমি শিশুর সংখ্যা বাড়াই তাহলে সন্দেশের পাওয়ার পরিমাণটা কমে যাবে, আর যদি শিশুর সংখ্যা কমাই তাহলে সন্দেশের পাওয়ার পরিমাণটা বেড়ে যাবে। তাহলে এটা কি ধরনের সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। মানে শিশুর সংখ্যা আর প্রাপ্ত সন্দেশের সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে আগের অঙ্কটার মতো আমি ধরে নিব আগে, যে ধরি শিশুর সংখ্যা এ আর প্রাপ্ত সন্দেশের সংখ্যা বি। তাহলে এবার এখানে লিখি, আমরা জানি মোট সন্দেশ অপরিবর্তিত থাকলে শিশুর সংখ্যা বাড়লে বা কমলেও লিখতে পারো, বাড়লে বা কমলে সন্দেশের সংখ্যা, এখানে হবে প্রাপ্ত সন্দেশের সংখ্যা, প্রাপ্ত সন্দেশের সংখ্যা কমবে। সুতরাং এ ও বি ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে। তাহলে এখান থেকে লিখতে পারো এ ভ্যারিয়েন্স 1/b। তাহলে এইটারই আমাকে মান নির্ণয় করতে হবে, যে যদি 4 জন শিশু কমে যায় তাহলে প্রত্যেকে কটা করে সন্দেশ পাচ্ছে। চলো বার করি। এ ভ্যারিয়েন্স 1/b মানে আমি লিখতে পারি এ সমান কে ইন্টু 1/b। আচ্ছা, এবার এখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, বুঝতে পারলে? কে এর মান কখনোই শূন্য হবে না, কে এর মান সবসময় অশূন্য হবে। এবার এখন
এ সমান কত বলেছে, শিশুর সংখ্যা 24 জন, আর প্রাপ্ত সন্দেশের সংখ্যা কটা করে পেয়েছে, প্রত্যেকে 4টে করে পেয়েছে। 4টে করে না 5টা করে, দেখি অঙ্কতে দেখিনি। আচ্ছা 5টা করে পেয়েছে, প্রত্যেকে 5টা করে পেয়েছে। তাহলে এই মানটা আমি এখন এই সমীকরণে বসাই। এ সমান 24 আর কে এর জায়গায় থাকলো 1/5। এবার কে এর মান নির্ণয় করো। কে ইজ ইকাল টু 24 গুণ 5 সমান 120, মানে কে এর মান আমি পেলাম 120। তাহলে কে এর মানটা পেয়ে গেলাম। এটা কিন্তু 1 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণে আমি কে এর মানটা বসিয়ে দেখব যে কি হচ্ছে। এক নম্বর সমীকরণে আমি কে এর মান বসাই। কে এর মান আমি কত পেয়েছি, 120। আচ্ছা এ ইজ ইকাল টু 120 ইন্টু 1/b, মানে এ সমান সমান 120/b, মানে উপরে 1-এর সাথে গুণ হয়ে গেল 120/b। তাহলে এটা নাম দিলাম 2 নম্বর সমীকরণ। আচ্ছা এখন বলছে যে শিশুর সংখ্যা 24 থেকে কমে, মানে 4 জন কমে গেছে। তাহলে আমি আগে লিখি, এখন শিশুর সংখ্যা 24 জন ছিল, সেখান থেকে 4 জন কমে গেল, কত হবে, 20 জন। তাহলে 2 নং সমীকরণে এর মান 20 বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ কোনটা, এটা। চলো বসিয়ে দেখি 2 নম্বর সমীকরণে এর মান। এ সমান, এটা আমি লিখছি ওপরে, হ্যাঁ, 120/b, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। চলো এর মান কত বলেছে, 20, 120/b। তাহলে হচ্ছে উল্টে দিই আমি, না উল্টে দেওয়ার দরকার নেই, আমি বিটাকে এদিকে নিয়ে যাব, আর 20টা তাহলে বি এর জায়গায় চলে আসবে। বি সমান 120/20, 0 0 কাটলো 6, তাহলে বি সমান 6, মানে প্রত্যেকে যদি শিশুর সংখ্যা 4 জন কমে যায় তাহলে প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে। তাহলে উত্তরটা লিখি, উত্তর যদি 4 জন শিশু কমে যায় তাহলে প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে। বুঝতে পারলে? তাহলে 3-এর 1 এবং 2-এর অঙ্কটা হলো। আচ্ছা 3-এর 3-এর অঙ্কটা কি বলছে দেখি। একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 15 দিন সময় লেগেছে। তাহলে পুকুরটি 15 দিনে কাটতে অতিরিক্ত কতজন লোক লাগবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। তো আজকের ক্লাসে আমরা 2 এবং 3-এর 1 এবং 2-এর অঙ্কটা দেখলাম। পরের ক্লাসে তোমরা এই 3-এর অঙ্কটা পাবে। তার আগে তোমরা 3-এর অঙ্কটা চেষ্টা করবে, যদি পারো তাহলে উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।